সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় মার্কিন প্রতিবেদন, অর্থাৎ 2023 সালের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সেই প্রতিবেদনে বাংলাদেশ চ্যাপ্টারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছে। সেখানে তারা তাদের অবজারভেশন বা পর্যবেক্ষণ তুলে ধরেছে, সেই বিষয়ে কথা বলবো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আপনাকে স্বাগত। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মার্কিন মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার স্টেট ডিপার্টমেন্ট। সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা তাদের অবজারভেশন তুলে ধরেছে। নির্বাচনকে কেন্দ্র করে বিচার বহির্ভূত হত্যা, গুম, সভা সমাবেশে বাধা দেওয়া এবং একটি এই প্রতিবেদনে 22 সালের প্রতিবেদনের চেয়ে বেশি যে বিষয়টি এসেছে সেটা হলো নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি, এরকম একটা কথা বলা হয়েছে। এ বিষয়ে নিশ্চয়ই আপনি পড়েছেন বা সম্ভবত পড়েছেন। শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। শম্ভুদাকে শুভেচ্ছা। যারা দর্শক দেখছেন আমাদের অনুষ্ঠান, শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে প্রতি বছরই যে প্রতিবেদন মানবাধিকারের প্রশ্নে বিভিন্ন দেশের ঘটনাবলী তারা তাদের মতো করে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটা প্রকাশ করে। 23 সালের ঘটনাবহুল একটা সময় আমরা পার করেছি, এখন 24 সাল। তো 23 সাল আমাদের কলঙ্কের বছর। 23 সাল মুক্তিযুদ্ধে অর্জিত ভোটাধিকার, গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা সব কিছু হারিয়েছে দেশবাসী। আমেরিকা যেটা প্রতিবেদনে উল্লেখ করেছে, আপনি যেটা বললেন, 10 জানুয়ারি 2024 যে নির্বাচন 7 জানুয়ারিতে আমরা দেখেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যেসব দল বা গোষ্ঠী আছে তাদের সমন্বিত, এমনকি আওয়ামী লীগ আবার নিজেরা নিজেদেরকে বিভক্ত করে, যা পৃথিবীর ইতিহাসে নাই, এমনকি বাংলাদেশের ইতিহাসও ছিল না, যে নিজেরা এক প্রার্থী দেওয়ার পরে আবার স্বতন্ত্র প্রার্থী সে একই দলে একই সিটে অনুমোদন দেয়। এটা কখনো আওয়ামী লীগ এর আগে করে নাই, আমরা যেটা 14 সালে দেখেছি। এবং সেটি হচ্ছে গ্রহণযোগ্যতা, অর্থাৎ বিরোধী পক্ষ ইলেকশনে না আসার কারণে তারা এটাকে অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে গিয়ে এই ঘটনাটি তারা নতুন জন্ম দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন প্রকাশ করেছে তা 100 ভাগের মধ্যে 100 ভাগই সত্য। যে কথাটি বাংলাদেশে বিভিন্ন বিরোধী দল, বিশেষত বিএনপি আগাগোড়া বলে আসছে, সেরই প্রতিফলন আমরা এখানে দেখতে পেলাম। এবং এটাই সত্য, এখানে কোনো ভোট হয় নাই। 3 থেকে 4% মানুষ ভোট কেন্দ্রে গেছে কি যায় নাই। কিন্তু নির্বাচন কমিশনের হিসাব তো তা বলে না। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সিভিল এবং মিলিটারি সব মিলে জলে কিন্তু, এবং এই সরকার তথাকথিত নির্বাচনটা অনুষ্ঠিত করছে। এবং আমি বলবো যে সম্বোধনকে সত্য সত্য যদি এটা বলতে পারে, তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু সেটা তিনি বলতেন, যেটা বলার মতো পরিস্থিতি দেশের নাই এখন। আচ্ছা, আমরা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আপনার কাছে যাই। ধন্যবাদ আপনাকে এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শামসুজ্জামান দুদু সাহেবকে এবং আমার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীকে। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট করতেই পারে, ওই পাড়ার বড় মেয়া, আমি এ পাড়ার গরিব, আমার বউ সম্পর্কে, আমার ছেলেপেলে সম্পর্কে, আমার ঘর সম্পর্কে মন্তব্য করতেই পারে, ভালো।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে নির্বাচন সম্পর্কে বললেন, ওটা তো পরিচ্ছন্নভাবে রিপোর্টটা দেন নাই এবং ভালোভাবে দেন নাই, যেটা তারা এক চোখা ওয়ান আইডের একটা রিপোর্ট তারা দিলেন। এবং এই যে নির্বাচনে ভোট হয় নাই, এটা হয় নাই, সেটা হয় না, কি বলছে বললেন, নির্বাচনে ভোট দিতে পারেন নাকি জনগণকে সরকার পরিবর্তনের সুযোগ দেওয়া হয়নি। তো সরকার তো পরিবর্তন, আগে সরকার তো আর নাই, সরকার তো পরিবর্তন হয়ে গেছে, নতুন সরকার, নতুন মন্ত্রিসভা, নতুন পার্লামেন্ট মেম্বার, সবই তো নতুন। এটা ঠিকই আছে, ওনরা শুনেন। এখন আমেরিকা আমাদের সঙ্গে, তাদের সঙ্গে একটা ঐতিহাসিক বিরোধ হয়েছে যে জনগণকে তাদের পছন্দ মতো সরকার পরিবর্তনের সুযোগ দেওয়া হয়নি, অর্থাৎ বিএনপি নির্বাচনে আসেনি বা তাদেরকে আসতে দেওয়া হয়নি। নির্বাচনে বিএনপি আসলে ভালো হইতো, ওনরা আসেন নাই তো। এইটা রিপোর্টে দিয়া আওয়ামী লীগকে অ্যাকিউজ করা বা গভর্নমেন্টের ক্রিটিসাইজ করার তো কোনো মূল্যহীন, কারণ ওনরা তো বিএনপির পক্ষে অনেক কাজ করেছে, কিন্তু বিএনপিকে তো নির্বাচন আনতে পারলেন না, তারাও পারলেন না, তারাও তো পারেন নাই। এখন এখানে ওনরা এই নিয়ে অনেক কথা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে আমার কথা হয়েছে, তাদের চেয়ে আমাদের গণতান্ত্রিক ইতিহাস আরও অনেক বড়। বাঙালিদের এবং এই ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাস মার্কিনীদের গণতন্ত্রের ইতিহাস অনেক বড়। মার্কিনীরা তো এইটি সেই দিন ব্রিটিশদেরকে তাড়াইয়া, তারা ঠগাইয়া, তারা মুক্তিযুদ্ধের নাম দিয়ে, তাদের স্বাধীনতা যুদ্ধের নাম দিয়ে তারা একটা স্বাধীন বিশাল ভূখণ্ডের একটা রাষ্ট্র বানাইয়ে বসে আছে, কিন্তু তারা তো অরিজিনেট ফ্রম ব্রিটিশ। তো সেইখানে আমরা তো তারও আগে, অনেক আগে বাঙালিরা গণতন্ত্রের প্র্যাকটিস করে। যীশু খ্রিস্টের জন্মেরও 600 বছর আগে, সেই চন্দ্রগুপ্ত মৌর্য আমলের আগে, ওই সময় থেকে, তারপরে এই দেশেরও বাংলার অনেক রাজন্যবর্গের সময় থেকে দেশের গণতন্ত্র প্র্যাকটিস হয়েছে। এবং তারা তো আমাদেরকে গণতন্ত্র সবক দেয়, কিন্তু সবক তারা দিতে পারে না। তাদের চেয়ে আমাদের ইতিহাস অনেক বড়, অনেক ঐতিহ্যের, অনেক সম্মানের, অনেক সংগ্রামের এবং অনেক ত্যাগের। তো সেখানে আজকে দেখেন তারা এই কথা বলে। আজকে এই যে ইসের বিরুদ্ধে, বাইডেনের বিরুদ্ধে আমাদের ট্রাম্প সাহেব নির্বাচন করবেন, কি হচ্ছে সেখানে জানেন না? ট্রাম্প সাহেবকে মিথ্যা মামলায় দিয়ে কেন বিচার করা হচ্ছে? এই জন্য ফ্লোরিডার এক নাগরিক কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে মারা গেল এই 2 দিন আগে। এটা তারা, হ্যাঁ, নিরপেক্ষভাবে বললে যে কোনো লোকই ভালো কথা বলতে পারে, কোনো দোষ নাই, কিন্তু ইন্টেনশনালি বললে তো আমাদের আপত্তি থাকবে। এবং এটা আমরা বিশ্বাস করি না ওনার কথা, কারণ যেহেতু ওনারা যেটা বলতে চাইছেন আমরা এটা একমত যে নির্বাচন প্রতিযোগিতামূলক, গ্রহণযোগ্য এবং জনগণ ভোটাধিকার ভোট দিতে পারে, এটার গ্যারান্টেড থাকা উচিত। কিন্তু ওটা তো আসেন নেই। জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি ডিসিশন করছে, তার সঙ্গে আরও 23টা পার্টি আসছে। তো এইটার ওনারা এটা কেন বলেন আমি এটা বুঝি না কিছু। এত কিছু করে বিএনপির পক্ষে আমেরিকা, তারা তো পারে নাই বিএনপিকে নির্বাচন আনতে। শামসুজ্জামান দুদু, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু একটা কথা বলেছেন যে আমেরিকা চেষ্টা করেও বিএনপিকে নির্বাচনে আনতে পারে। এটা আওয়ামী লীগ মানে যা না সেটাকে বিশ্বাসযোগ্যভাবে জাতির সামনে তুলে ধরা, বিশ্ববাসীর সামনে তুলে ধরা, এটা আওয়ামী লীগের মতো পটু অন্য কোনো দল নাই। যে ক্ষেত্রে এই প্রতিবেদনেই কিন্তু উল্লেখ করা হয়েছে যে গ্রহণযোগ্য নির্বাচন অর্থাৎ ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মতো অবস্থায় ছিল না, এই প্রতিবেদনেই আছে। তো যে প্রতিবেদনে আপনার 23 সালের ভাবভঙ্গি, চালচল, এটি যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো, একসময় আওয়ামী লীগও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে যে বিএনপির অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ দলীয় ব্যবস্থাপনায় নির্বাচন হবে না, এটা আওয়ামী লীগও একসময় এবং জাতীয় পার্টি এটা করছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2007-এ নির্বাচন ব্যবস্থা শুধু তছনছ করে ফেলে, 2008-এ এরপরে নির্বাচন ব্যবস্থা তছনছ করে ফেলেনি, তারা যে আন্দোলন করে কেয়ারটেকার প্রতিষ্ঠা করেছিল সেটাও বাতিল করে দিয়েছে, যদিও তারা কোর্টের প্রসঙ্গটা সামনে নিয়ে আসে। কোর্ট আলাদা কোনো বিষয় নিয়ে এখন আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে ব্যবস্থাপনা, বিচার বিভাগ, এগুলো সব সরকার, আওয়ামী লীগ
একাকার হয়ে গেছে। এই রকম দলীয়করণ গত 52 বছরের ভিতরে কখনো যায়। জবাবদিহিতামূলক একটি সরকারই হচ্ছে গণতান্ত্রিক সরকার। এই সরকার আমলে কোনো জবাবদিহিতা। আপনার কাছে আর একটা জিজ্ঞাসা আছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেটা জাতীয় নির্বাচন। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলো কিন্তু যে সরকার ক্ষমতায় থাকে তাদের অধীনেই হয়। আজ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে, 4 ধাপে হবে। এই নির্বাচনও আপনারা বয়কট করছেন। একটা ছোট্ট ঘটনা আপনার সামনে নিয়ে আসি। নিশ্চয়ই আপনি এটা দেখছেন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে আসছে। আমাদের পলক সাহেব এই সরকারের একজন প্রতিমন্ত্রী, তার শালার বিরুদ্ধে একজন প্রার্থী হয়েছিল। সেই প্রার্থীকে, সেও আওয়ামী লীগের, কিন্তু তাকে কিভাবে অপহরণ করা হয়েছে, একেবারে টোটাল নেশন, জাতি এবং বিশ্ববাসী এটা দেখছে। এবং পলক সাহেব নিজে এই কারণে ক্ষমা চাইছে সেই প্রার্থীর কাছে গিয়ে। দিস ইজ আওয়ামী লীগ। তো এখানে আপনি নির্বাচনী ব্যবস্থা টোটালি শেষ হয়ে গেছে। আপনার এই সরকার, এই নির্বাচন কমিশন মানে বিশ্বস্ততার, মানে আস্থার ন্যূনতম অবস্থায় নাই। তাহলে আপনি জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন, এই সরকারের মানে আপনি ইলেকশন করবেন, জিতবেন, ঘোষণাতে দেবে নির্বাচন কমিশন। ও তো ঠিকই করে রেখে দিয়েছে যে কোন মন্ত্রী, কোন শালা, কোন ভাগ্নে, কোন আওয়ামী লীগের দিবে ঘোষণা। এটা তো মানে সব রেডি। তো ইলেকশন করে লাভটা কি? বিএনপি তো একটা রাজনৈতিক দল। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে যতদূর জানি, একটা রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্যই থাকে নির্বাচন করা এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। আপনারা যদি নির্বাচনে না যান, বিরোধী পক্ষ, আপনাদের বিরোধী পক্ষকে যদি আপনারা ওয়াকওভার দিয়ে দেন, তাহলে তো বিএনপি কি রাজনৈতিক দলের চরিত্রে থাকে? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি শুধু রাজনীতি করি না। একটা ঘৃণ্য, একটি অগ্রহণযোগ্য, যেমন পাকিস্তানের, আমরা বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 24টা বছর ধরে সেখানে চেষ্টা করেছে গণতন্ত্রের সপক্ষে। কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ, বিশেষত সামরিক কর্তৃপক্ষ, এটি গ্রহণযোগ্যভাবে কোনোভাবেই তাদের বসে আনা যায়। সর্বশেষ ৭০-এর নির্বাচনের পরেও আপনার এই ক্ষমতা হস্তান্তর তারা করেনি। অর্থাৎ নির্বাচনে গেলেই একটা জিনিস পরিবর্তন হবে, এই ৭০-এর নির্বাচনে সেটা দৃষ্টান্ত হয় নাই। এবং এই সরকারও নির্বাচনের মধ্য দিয়ে আপনি সরাবেন, এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার ৯০-এর গণ অভ্যুত্থান মিথ্যা। ৯০-এর যে গণ অভ্যুত্থান, যে পরিবর্তন, এটা রাজনৈতিক, এটা সাংবিধানিক। অর্থাৎ শুধু নির্বাচন ছাড়া আর কোনো পরিবর্তন হয় না। এই ৫২ বছরের ভিতরে এমন অনেক দৃষ্টান্ত আছে যেটা রাজনৈতিক দৃষ্টান্ত। ৭০-এর নির্বাচনে ক্ষমতা দেয়নি, মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৯০-এর গণ অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক দলগুলোর মিলিত প্ল্যাটফর্মে। কিন্তু এখন যে নির্বাচনগুলোর কথা আপনার ১৪, ১৮, ২৪, এটা তো ক্লিয়ার জি, যে নির্বাচন ছাড়া পরিবর্তন হয়। তাহলে বিজ্ঞানে এটা অনুমোদন করা হয়েছে। ঠিক আছে, আমি সেটা অস্বীকার করছি না। আমি বলছি যে ১৪, ১৮ এবং ২৪-এর নির্বাচনের পরে আপনারা কি গণ অভ্যুত্থান ঘটিয়ে এই সরকারকে পতন ঘটাবেন, বা এমন কোনো উদ্যোগ কি আপনাদের আছে? উদ্যোগ তো আছেই। গত ২৮-এ ২০২৩ আপনি দেখেন নাই? এখানে মানে নিরস্ত্র মানুষের প্রতি পাকিস্তানি হানাদারের প্রেতাত্মারা কিভাবে ঝাঁপিয়ে পড়ছেন। এটা তো কলঙ্কজনক একটি জাতির নিশানা তৈরি হয়েছে। সেই জন্য আগামী দিনগুলোতে কি হবে সেটা সরকারি তার পদক্ষেপ, তার আচরণ, তার উদ্যোগ। যেমন দেখেন না, এখন আওয়ামী লীগ তার নিজস্ব কর্মসূচি চলে না, বিএনপির পিছন পিছন তারা হাঁটে। আমরা সমাবেশ ডাকছি, তারা এর আগেও ডাকছে, এখনও ডাকছে। আমরা সমাবেশ বন্ধ করছি, তারা সমাবেশ বন্ধ করছে। রোদের কারণে সেটা আমরা বন্ধ করছি, বন্ধ করার কারণে তারা আবার বন্ধ করছে। অর্থাৎ আওয়ামী লীগের এখন স্বাতন্ত্র যে রাজনীতিটা ছিল, কর্মসূচি ছিল, সাংগঠনিক উদ্যোগ ছিল, একটাও নাই। আচ্ছা, ধীরেন্দ্র আপনার শুনবো, আওয়ামী লীগের রাজনৈতিক স্বাতন্ত্র্য নাই বলছেন শামসুজ্জামান। না, ভালো, উনি ভালো কথা বলছেন এবং ভালো ভালো কথা বলতে পারেন। কারণ প্রশ্ন হচ্ছে যে
যাদের রাজনীতির জন্মটাই তো ডিফেক্টিভ, তারা একটা দল এটাই তো ডিফেক্টিভ। তারা কোন সরকারের অধীনে নির্বাচিত হয়ে বিএনপি দল গঠন করছিল? কোন সরকারের অধীনে নির্বাচন করে তারা এই দেশের সরকার গঠন করছিল? যাদের জন্মটাই মানে গণতন্ত্রহীনতা এবং সেখানে একটা হত্যার মাধ্যমে, রক্তপাত মাধ্যমে ক্ষমতায় একটা দল গঠন করছে, তারা কাদেরকে নিয়ে? যারা পাকিস্তানের সমর্থক ছিল, যারা সেদিন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সমর্থক ছিল, তাদেরকে নিয়েই একটা বিএনপি নামক একটা পার্টি গঠন করা হয়েছে। এবং বিএনপি তো এখন তো একটা দল হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু বহু ভেজাল আছে। আপনার জিয়াউর রহমান সাহেব যখন দল করেন তখন তো প্রথম করতে 18 দফার একটা নমুনা ফিলোসফি বা কত দাবি সামনে রাখেন। আপনাদের ফ্রেন্ড এরশাদ সাহেব, ও আপনাদের 19 দফা, সরি কি আপনার ফ্রেন্ডের কথা আমাদের উপর চাপাচ্ছেন। এরশাদ এবং জিয়াকে পার্থক্য করতে পারছেন না। এরশাদ সাহেব ফ্রেন্ড আপনাদের, ভাই ভুলে যাই এটা, আপনারা তাকে ভুলে যাচ্ছেন। সেখানে তারা একটা পার্টি, একটা গ্রুপ করলো, গ্রুপ করে জিয়াউর রহমান সাহেব এখানে যায় ওখানে যায় সবাই নিয়ে চিটাং গিয়া একটা অনুষ্ঠান, সেখানে বলে দিল যে আজ থেকে আমাদের কোনো 19 দফা নাই, আমাদের অন্য কোনো দল নাই, একটা মাত্র দল, সেটা বিএনপি। তার মানে টোটাল রাজনৈতিক দল ওই সময় যারা ছিল, দুটো সাহেব জানেন কিন্তু বলবেন না, সমস্ত দলগুলোকে তিনি ধ্বংস করে দিলেন জিয়াউর রহমান। তো তাদের মুখে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হবে আজকে? এটা হয় না। এবং আপনি দেখেন এই যে নির্বাচন, কোনটা নির্বাচনে যদি না আসে, আমি যদি নির্বাচনে না যাই, আমাকে কেউ জোর করে নিতে পারবে? আমার দায়িত্বটা কি? ওনার দলীয় সংবিধানে কি বলে, রাষ্ট্রের সংবিধানে কি বলে? আপনি গণতন্ত্রের কথা বলতে হলেই জনগণের কাছে যেতে হবে। আপনি যতক্ষণ জনগণের না যাবেন, তাতে বোঝা যায় আপনি জনগণকে কোনো মূল্যায়ন করেন না, জনগণকে সম্মান করেন না। স্বাধীন দেশে আপনার জনগণের সামনে যেতে ভয় পায়, তারা নির্বাচনে যাবে না। তারা তো শুধু এটা না, তারা কিন্তু আপনার 2001-এ আমরা যখন মানে হিসেব একটা কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা শান্তিপূর্ণভাবে নেত্রী হস্তান্তর করলেন, তারপরে তোমরা কী করলেন? তাদেরই গঠন করা তত্ত্বাবধায়ক সরকার তারা নষ্ট করে ফেলছে। তারাই কিন্তু নষ্ট করছে। তারা যেখানে কতগুলো অপশন ছিল কনস্টিটিউশনে, কীভাবে তত্ত্বাবধায়ক সরকার ফরমেশন হবে, সব কিছু বাদ দিয়া বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং পরামর্শে ইয়াজউদ্দিন সাহেব সবাইকে বাদ দিয়ে বলতে, না এগুলো আমি দেখবো না, আমি নিজেই তত্ত্বাবধায়ক। তো এই যে জিনিসগুলা, তারপর একটা নির্বাচনও করছিল ইয়াজউদ্দিন সাহেব 22শে জানুয়ারি। সেই নির্বাচনটা কী ছিল? সেখানে তো 60 থেকে 62 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছিল, ইনক্লুডিং তারেক জিয়া এবং নিজামী। তো এরা তাদের এটা কি উদ্দেশ্য? আপনি কোপ দিল, গায়ে লাগলো, তা থেকে আহত হলে কোপটা দিয়ে দিল। তারা যে একটা অপরাধ করলো এবং তাদের খামখেয়ালির কারণেই সেদিন অন্যরকম একটা ঘটনা, 111 নাম দিচ্ছে, 9/11 লোকে মিলে যায়। 111 আনছে কারণ ওটাই তো আনছে। তারপর থেকে আজকে কোনো নির্বাচনে তারা আসতে চায় নাই, কারণ 2007-এর 8-এর 9-এর নির্বাচনে পাইল 29টা সিট, 28 সিট। তারপরে বোধহয় একটা আপনার ওই যে একটা উপনির্বাচন হচ্ছে, একটা সিট বাড়ছিল। সেই যে তারা ভয় পাইছে, তারা আর জনগণের মুখোমুখি দাঁড়াইতে সাহসী পায় না, সেই থেকে আর নির্বাচনে আসে না। সেই যে গেল পার্লামেন্ট থেকে নাই, আমরা দেখছি তো যারা ছিলেন তারা যে চলে গেলেন, এই যে গেলেন। তো এখন এতদিন যদি অনুপস্থিত থাকেন দুদুভাই, তাহলে আপনাদের তো জনগণ ভুলে যাবে, আপনাদের চিন্তার তো। আরপিওতে বোধহয় একটা বিধান আছে যে পরপর 3টি নির্বাচন, দুইটা ওই যার জন্য 18 সনে আসছিল, কেন যদি এবার না যায় তাহলে তো দলই থাকবে না। এনিওয়ে ওইটা বড় কথা। তারপরে তা আসে না কেন? সবচেয়ে বড় কথা হলো যে তাদের কনস্টিটিউশন এবং রাষ্ট্রীয় গণতন্ত্রের প্রতি দায়িত্ববোধ রাজনৈতিক দলে, সেখান থেকে তারা নির্বাচনে আসতে বাধ্য। তারা নির্বাচনে আসে না। আপনারা আইসি এই কথাগুলো বলতেন যে আমরা গেছিলাম নির্বাচনে, কিন্তু আমাদেরকে কথা রাখে না ইত্যাদি। তাদের কথা হলো যে শেখ হাসিনা থাকতে পারবে না, তো শেখ হাসিনা যে দেশে থাকবে, খালেদা জিয়া থাকবে। খালেদা জিয়া কেন থাকবে? তিনি নিজে উপজেলা নির্বাচন, যিনি প্রধানমন্ত্রী থেকে তিনি যে প্রধানমন্ত্রী সাদা টাকা কালো টাকা সাদা করেন, সে কীভাবে প্রধানমন্ত্রী থাকবে দেশে? ইট ইজ অলসো অফেন্স, এবার ক্রাইম। কেন একজন যিনি ক্রাইম করবেন তার কেন রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে? তার কেন দেশে প্রধানমন্ত্রী থাকতে হবে? থাকার অধিকার নাই, নৈতিকতাই থাকে না তার। উপজেলা নির্বাচন করে দুদুভাই ভালো কথা বলছেন। উনি এই যে মন্ত্রী আমাদের ইসের কথা বললেন, এটা দলীয় শৃঙ্খলা, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। নির্বাচন আপনাকে করতেই হবে, কারণ আর্টিকেল 59 অনুসারে সংশোধনে এসে আমাদের শাসনতন্ত্রে সেখানে তো লোকাল গভর্নমেন্টগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে পরিষ্কার করে যে প্রতিটি ইউনিটে জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, এবং তারা
সমস্ত কাজ করবে, এলাকার ডেভেলপমেন্ট, তাদের এলাকা গণতান্ত্রিক প্রশাসনিক কর্মকাণ্ড, তা আসবে না। নির্বাচনে কথা শুনলে বিএনপি আতঙ্ক হয়ে যায়, নির্বাচনে আসতে চায় না। এই যে এক পদের প্রাণী আছে না, যে কামড় দিলে জলাতঙ্ক হয়ে মানুষ মারা যায়, ওনাদের ঠিক সেই কায়দা, ওনাদের আতঙ্ক, যখন নির্বাচন আতঙ্ক তারা ভুগতেছে। ভয় পেয়ে বিএনপি নির্বাচনে আসেনি। আওয়ামী লীগ এই যে এতক্ষণ শম্ভু যে কথা বললো না, এটা রাতারাতি মানে ঠাস করে উল্টিয়ে যাবে। এমন একটা প্রাণী রূপকথা পছন্দ করে, বাস্তবতা পছন্দ করে না। যখন তারা বিরোধী দল থাকে এই দুই জায়গায় মানে কথা, মানে গণতন্ত্র বলে না, ফ্যাকশা এখানে চলে আসে। আর যেই সরকারে যায় এদের চরিত্র ভয়ঙ্কর, বাঘের মতো হয়ে যায়, লুণ্ঠনকারী, কারোর আপনাকে তিষ্ঠতে দেবে না। এই যে বললো না বিএনপি জন্ম নিয়ে টানাটানি করলো, ওরা এমন একটা জাতি, দল, গোষ্ঠী যারা ক্ষমতায় গেলে পরে নিজের দলকেও খেয়ে ফেলে, হজম করে ফেলে, বাতিল করে দেয়। শুধু ক্ষমতায় থাকতে হবে। সব দল তারা খেয়ে ফেলছে, শুধু আওয়ামী লীগ না। কিন্তু আওয়ামী লীগ যদি মুক্তিযোদ্ধার নেতৃত্ব দানকারী দল হয়, তাহলে সেটি বাতিল করে যে অপরাধ করছে সেই বিচারের মুখোমুখি হলে তো একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। তারা মুক্তিযোদ্ধার দলকে রাখে নাই শুধুমাত্র বাকশাল গঠনের জন্য। এর নাম হচ্ছে আওয়ামী লীগ। সমুদা যে কথাগুলো বলল সেটা হচ্ছে এই যে যখন 47 মানে দাঙ্গা হয় কলকাতাতে, সেই দাঙ্গায় কারা কারা অংশগ্রহণ করছে, অসমাপ্ত যে আত্মজীবনী আছে বঙ্গবন্ধু, সেটাতে পাওয়া যাবে। সেই রক্তক্ষরণের কারণে সেদিন ভারত বিভক্ত হয়ে গেছিল, পাকিস্তান হয়েছিল। পাকিস্তান আবার একসময় ভেঙে পড়ছিল 71-এ। সেটা হচ্ছে মানুষের অধিকারের প্রশ্ন। মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ থেকে। দর্শক আপনারা থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। জি বলুন। মানুষের যে অধিকার, সেই অধিকারের প্রশ্নে মানুষের রূপান্তর ঘটতে পারে। এই যেমন প্রথম আওয়ামী লীগের জন্মদাতা হচ্ছে মৌলানা ভাসানী, তার সঙ্গে একসময় 2 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলেন খন্দকার মোস্তাক, তারপরে ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। শামসুল হক সাহেব এটা সেক্রেটারি ছিলেন। কেন এই প্রসঙ্গটা তুলছি, দ্বিতীয়বার আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়ে যায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব নিষিদ্ধ করছিলেন, পুনর্জীবন কখন হয়েছে? সেই জিয়া রহমানের সময়, সরকারের সময়। অর্থাৎ দ্বিতীয় প্রতিষ্ঠাতা হচ্ছে সেই জিয়া রহমান। মৌলানা ভাসানী প্রথম প্রতিষ্ঠাতা। এটা মানে একবারের জন্য স্বীকার করবে না। যেমন সমস্ত আওয়ামী লীগ, যেমন 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে। তিনি যাওয়ার আগে বলেছিলেন পালিয়ে যা, নাহলে মারা পড়বি। এটা আপনি আর খন্দকারের বইয়ে পাবেন সেই সময়। কেন? তিনি মুক্তিযুদ্ধে যাতে নেতৃত্ব দেওয়ার লোক যেন বেঁচে থাকে সেজন্য পালাতে বলছেন। কিন্তু শহীদ জিয়া রহমান পালাননি, কাদের সিদ্দিকী পালাননি, অনেকেই পালাননি। তারা এই দেশে থেকে মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিয়েছিল। তারেক যা ইলেকশন করছে, শম্ভুদা এটা কোথায় পেলে না আমি ঠিক জানি না। বয়স হয়েছে হয়তো, বলতে বলতে এখন চলে আসে। এটা ইতিহাস না, এটা মানে এই যে তারেক রহমানের দল করেন, এই যে এখনো ডিফেন্ড করছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, তারেক রহমান ইলেকশন করছে, রাজনীতি ছেড়ে দেবো আমি। কি বলে রাজনীতি ছেড়ে দেবো? আপনি এইরকম মিথ্যা কথা বলতে হয় নাই তো ভাই। ইলেকশন তো করতে হয় নাই। আরে না, তারেক রহমান ইলেকশন করে নাই, কন্টেস্টেড হয়ে গেছে। আপনি ঠাস করে বলে দিলেন তারেক রহমান বলতে বলতে এমন একটা জায়গায় আনকন্টেস্টেড হয়ে গেছিল, যে কারণে সে এবং আপনাদের সঙ্গে বসলে 61 ওয়াজ ইলেক্টেড, মেয়েকে ছেলে আর ছেলেকে মেয়ে, এটা ছাড়া এমন কিছু পারেন না যা করেন। তারেক রহমান কোন ইলেকশনে কোনদিন অংশগ্রহণ করে নাই। অংশ হয়ে গেছে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছিল তো, প্রধানমন্ত্রী হয়ে গেছিল, কারণ 61 যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচনটা বন্ধ করে দিল, কার সঙ্গে করতে আসছে সেটা আপনি অস্বীকার করেন। একটা নির্বাচন পাঠাচ্ছিলেন না মানুষের এই মাথা, আপনার ঠান্ডাভাবে চিন্তা করেন।
আইজুদ্দিন আমলে নির্বাচনটা পাতাই ছিল না, এটা আমরা কি পাগলের মতো কথা বলতে পারবো? আপনি কি এই অস্বীকার মন্ত্রী হয়ে গেছে? আর বাদ দেন, আপনি দেন না আইজুদ্দিন সাহেব নির্বাচন পাতাই ছিল না, মনে নাই? বিচারপতি আজিজের দিয়া আপনি রাজনীতিতে আমি করতে করতে এই জায়গায় এসে এমন একটা পরিস্থিতির মধ্যে হইতে পারে যে আপনার ভুল হবে না। আপনি রিয়েলি আওয়ামী লীগের, তারপর দেখেন জান না মিথ্যা কিরকম আপনি একটা চিৎকার করে আপনি সেটাই প্রমাণ করতে চতুর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা চতুর্থ অ্যামেন্ডমেন্ট করছে, বাকশাল গঠন করছে আওয়ামী লীগ। আর বাকশাল তো ভালো জিনিস, বাকশাল উল্টো করে কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আপনার মতো আমার মতো সুবিধাবাদী লোকের আওয়ামী লীগ ছিল না। আর সে বাকশাল যেটা ফরমেশন করে উনি তো বলছে যে আমি 3 বছর এদেশের মানুষকে তোমাদেরকে কিছু দিতে পারবো না, 3টা বছর সময় দাও, একথা বললে তিনি নতুন অর্থনৈতিক কর্মসূচি দিয়েছিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক। আপনার কি শেষ বাকশাল না, এরপরে আপনি বলবেন তারপরে আমাদের চলছে, আমাদের চলছে না না এইগুলাই বলতে হবে, আপনাদের ভিত্তিটা থাকতে হবে। আপনার রুচি থাকবে কেন? ভালো লাগে থাকতে হবে, ভালো লাগে তো এগুলা কথা, রুচি না থাকলে এই কথা তারেক রহমান আমার নেতা গভর্নমেন্ট করেন, কেয়ারটেকার গভর্নমেন্ট আপনারা খাই বলেন যদি আপনাদের ব্যাপারে কথা বলেন করা কেয়ারটেকার কথা বলে আপনারা বলেন না আমরা তো আমাদের আপনার কোন দেশে এসে কোন জায়গায় বসলো কেন কোথায় বসলো? আমার কাছে মনে হচ্ছে আমি এটা না না প্লিজ ভালো লাগবে না, অনুষ্ঠান শেষ হলে আমরা মিথ্যা কথার ভিতরে থাকা যায় নাকি? একটা মিথ্যা কথা বলে আমার ইলেকশন করছে তারেক রহমান প্রধানমন্ত্রী কি আমরা শালা কই এসে পড়লাম? আওয়ামী লীগের দ্বিতীয়তম জিয়াউর রহমান। আরে জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগেই তো মোস্তাক সাহেব আপনার অর্ডিন্যান্স করে চতুর্থ অ্যামেন্ডমেন্ট বাদ দিয়ে দিল। আপনি কি বলেন? রাজনীতি জিয়ার কোনো ক্রেডিট নাই। রাজনীতির এত মিথ্যা কথা একটা বলেন, এত জলজান্ত দিনকে রাতকে দিন বলেন যে জিয়া কি বলেন? জিয়া আওয়ামী লীগের নতুন করে বানাইছে। কি জিয়া বানাইছে? জিয়া বানাবার অধিকার আছে। যে আইনের বলে বাকশাল হয়েছিল সেই আইনটা তো বাতিল করে গেল, মোস্তাকে বাতিল করে দিচ্ছে। সেটা আপনি কি করলেন? জিয়া কি করলো? ওইটা উইথড্র হওয়ার পর তো অটোমেটিক সমস্ত পার্টি আবার বাকশাল মানে মোস্তাক তো আওয়ামী লীগ ছিল, বাকশাল ছিল। মোস্তাককে প্রশংসা করতে আপনার দায়িত্ব আপনি শেখ মুজিবকে মেরে আপনি রাজনীতি আপনার এলাকার লোক দেখছে যে আপনি মোস্তাককে যখন প্রশংসা করছেন জিয়াকে প্রশংসা করতে পারছেন না। সেই মোস্তাক জিয়া রহমানের গভর্নমেন্টের সময় শেখ মুজিবকে হত্যা করছে সপরিবারে, তাকে রাষ্ট্রপতি। আপনি ভুল বলতেছেন। এরপরে আপনি আবার আওয়ামী লীগ করবেন বুঝতে পারছেন না। জিয়াউর রহমানের ক্ষমতায় আসার আগেই ওই চতুর্থ অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিচ্ছে। সেখানে জিয়াউর রহমান কি করলো? আওয়ামী লীগের পুনর্জন্ম দিল কি করে, কিভাবে? এই সমস্ত কথা কোনো দাম আছে? যেগুলো ইতিহাসে নাই। এই বিষয়ে কথা বলতে পারেন। আমার আর রুচি নেই, উনি যা খুশি বলতে পারেন। আমি ওনার যেসব পরিস্থিতিগুলো আসছে আমি একটা ইতিহাসের বাইরে কথা বলছি, মানে মিথ্যা জারি জুরি সবই মিথ্যা। এইটা ভাই আমি এইরকম রাজনীতি জীবনে করি নাই, আর এমন আমি টকশো করি নাই। আমার মনে হয় আজকের মতো আমি যদি 10 মিনিট থাকে না 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 আমার লুচিতে বাজে ভাই, আমরা শেষ করব। আমি তো একটা ছাত্র সংগঠন, আমি একটা দলের ভাইস চেয়ারম্যান। ধন্যবাদ, আমরা বিদায় নিই। হ্যাঁ বিদায়, আমার মনে বিদায় না। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকুন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।